আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের এমন একটি গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আগামী দিনে আমাদের পুরো শাসন ব্যবস্থার যে খুল রয়েছে, সেই খুল বদলে দিতে পারে। আমরা সবাই জানি, একটি নির্বাচনের মূল উদ্দেশ্য থাকে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি সরকার গঠন করা। কিন্তু সম্প্রতি প্রফেসর আলী রিয়াজের পক্ষ থেকে আসা একটি প্রস্তাবনা পুরো রাজনৈতিক মহলে এক ধরনের অস্থিরতা এবং কৌতূহল তৈরি করেছে। এই বিষয়টি নিয়ে আজ আমরা একটু গভীরে গিয়ে সাবলীলভাবে বিশ্লেষণ করে জানার চেষ্টা করব। সাধারণত দেখা যায় নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিজয়ী দল সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করে। কিন্তু এখানে যে মেটিকুলাস প্ল্যান বা সূক্ষ্ম পরিকল্পনার কথা বলা হচ্ছে, তা কিন্তু বেশ ভিন্ন। প্রস্তাবনাটি হলো, সংসদ নির্বাচনের পর নির্বাচিত সদস্যরা প্রথম ১৮০ দিন বা ৬ মাস কোনো সরকার গঠন করবেন না। এই ৬ মাস সময়কালে তারা কেবল গণপরিষদ সদস্য হিসাবে কাজ করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ৬ মাস যদি তারা ক্ষমতায় না যান, তবে দেশ চালাবে কে? এই পরিকল্পনার মূল জায়গাতেই রয়েছে এক বড় টুইস্ট। বলা হচ্ছে, এই দীর্ঘ সময়ে রাষ্ট্র ক্ষমতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই বহাল থাকবে। অর্থাৎ নির্বাচন হয়ে যাওয়ার পরেও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার সরাসরি দায়িত্ব পাবেন না। তারা ব্যস্ত থাকবেন সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়নের কাজে। দেখুন, এই জুলাই সনদ বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে। বিশেষ করে প্রফেসর আলী রিয়াজের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু একটি গুরুতর অভিযোগ উঠেছে। জুলাই সনদের যে কপিতে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, পরবর্তীতে যখন সেটি বই আকারে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হলো, সেখানে নাকি অনেক কিছুই পরিবর্তন বা টেম্পারিং করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর দাবি, তারা যখন চুক্তিতে স্বাক্ষর করেন, তখন এই ১৮০ দিনের সময়সীমা বা গণপরিষদ হিসাবে কাজ করার বিষয়ে কোনো আলোচনা কিংবা ঐক্যমত্য হয়নি। এটি নাকি সম্পূর্ণ নতুনভাবে এবং একতরফাভাবে সংযোজন করা হয়েছে। যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি আমাদের রাজনৈতিক ইতিহাসে এক বড় ধরনের আস্থার সংকট তৈরি করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই সনদে একটি অটোপাস বা স্বয়ংক্রিয় পদ্ধতির কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ আছে, ১৮০ দিনের মধ্যে যদি গণপরিষদ সদস্যরা এই জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে না পারেন, তবে এটি অটোমেটিক্যালি সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ নির্বাচিত সদস্যরা যদি কোনো বিষয়ে একমত হতে নাও পারেন, তবুও এই নির্দিষ্ট সময় পর তাদের মতামত ছাড়াই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে সংসদে সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলি, সেখানে এমন একটি ব্যবস্থা কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এরই মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি একটি অনুষ্ঠানে রসিকতা করে বা পরিস্থিতির গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলেন, আমরা জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি হয়তো এটি পাসপোর্ট বা অন্য কোনো প্রশাসনিক জালিয়াতির প্রেক্ষাপটে বলেছিলেন। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কথাটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। বিশেষ করে যখন জুলাই সনদ পাতা পরিবর্তন বা তথ্য জালিয়াতের অভিযোগ উঠছে, তখন প্রধান উপদেষ্টার মুখে এই জালিয়াতি শব্দটি সবার মনে এক ধরনের সংশয় তৈরি করেছে। তার মন্তব্যকে অনেকেই এখন আলী রিয়াজের প্রস্তাবিত জুলাই সনদের সাথে নানাভাবে মিলিয়ে দেখারও কিন্তু চেষ্টা করছেন। আমরা যদি বিএনপির অবস্থানের দিকে তাকাই, তবে দেখব তারা এই বিষয়টি নিয়ে বর্তমান সময়ে বেশ সতর্ক এবং কিছুটা অসন্তুষ্ট। তারা সরাসরি এই গণভোটের ক্যাম্পেইনে কোনোভাবে কিন্তু নামছে না।
যদিও জামাত বা অন্যান্য দল হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, কিন্তু বিএনপি এই জায়গায় নীরব। এর মূল কারণ সম্ভবত এই আস্থার সংকট। বিএনপি হয়তো মনে করছে ১৮০ দিনের এই দোহাই দিয়ে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার একটি কৌশল নেওয়া হচ্ছে। যদি একটি দল মনে করে নির্বাচনের পরেও তারা ক্ষমতার কেন্দ্রে যেতে পারছে না এবং তাদের মতামত ছাড়াই সংবিধানের বড় পরিবর্তন ঘটে যাচ্ছে, তবে তারা স্বাভাবিকভাবেই এই পুরো প্রক্রিয়ার উপর আস্থা হারিয়ে ফেলবে। এখন ভাবার বিষয় হলো, যদি আগামী সংসদ নির্বাচনের পর নির্বাচিত প্রধানমন্ত্রী শপথ নিতে না পারেন, তবে আগামী সংসদের মেয়াদ কি ৫.৫ বছর হবে, নাকি এই ৬ মাস মেয়াদের বাইরে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো অস্পষ্ট। তাছাড়া যদি বড় রাজনৈতিক দলগুলো এই ১৮০ দিনের বাধ্যবাধকতা মেনে না নেয় এবং গণভোটে মানুষ যদি না ভোট দিয়ে দেয়, তবে এই পুরো জুলাই সনদের পরিকল্পনাটি মুখ থুবড়ে পড়বে। এর ফলে দেশে একটি নতুন সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। প্রফেসর আলী রিয়াজ দীর্ঘদিন ধরে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতি নিয়ে কাজ করছেন। তার পরিকল্পনাগুলো আমরা দেখেছি সাধারণত সুদূর প্রসারী হয়, কিন্তু এবারের এই প্রস্তাবনা নিয়ে যে পরিমাণ বিতর্ক সৃষ্টি হয়েছে তা সামলানো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমি মনে করি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ঐকমত্য কমিশনের মিটিংগুলোতে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা থেকে, কিন্তু সেই মিটিংগুলোর ফলাফল যদি বিতর্কিত হয় এবং সেখানে যদি জালিয়াতির অভিযোগ ওঠে, তবে জনগণের কাছে এর জবাবদিহিতা আসলে কে দেবে? আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তবে দেখবেন এই পুরো প্রক্রিয়ার মধ্যে ক্ষমতার এক ধরনের ভারসাম্যহীনতা কিন্তু কাজ করছে। একদিকে আমরা ব্যাপকভাবে সংস্কারের কথা বলছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অন্যদিকে পুরনো জালিয়াতি বা অস্বচ্ছতার সংস্কৃতি যদি আবার ফিরে আসে, তবে তা হবে আমাদের জন্য খুবই দুঃখজনক। নির্বাচনের পরবর্তী ৬ মাস যদি সংসদ কাজ না করে কেবল গণপরিষদ হিসাবে কাজ করে, তবে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বা জরুরি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেকটাই স্থবিরতা আসতে পারে। সাধারণ মানুষ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দ্রুত ক্ষমতা হস্তান্তর। কোনো বিশেষ অজুহাতে যদি এই প্রক্রিয়াকে আটকে রাখা হয়, তবে মানুষের মধ্যে সন্দেহ কিন্তু দানা বাঁধতে শুরু করে। আমরা দেখেছি অতীতেও অনেক সরকার বিভিন্ন ধরনের অজুহাতে ক্ষমতা কিন্তু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছে। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। তাই প্রতিটি পদক্ষেপ হতে হবে স্বচ্ছ এবং সর্বজন গ্রাহ্য। এই যে জুলাই সনদের পাতা পরিবর্তন বা নতুন শর্ত যোগ করার কথা বলা হচ্ছে, এটি যদি সত্য প্রমাণিত হয়, তবে এটি হবে এক বিরাট নৈতিক পরাজয়। পরিশেষে আমাদের কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, রাষ্ট্র কোনো গবেষণাগার নয় যে সেখানে নিয়মিত নতুন নতুন এক্সপেরিমেন্ট চালানো হবে। বিশেষ করে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর থাকে, তখন এমন কোনো জটিল পরিকল্পনা চাপিয়ে দেওয়া উচিত নয় যা সাধারণ মানুষের বোঝার বাইরে, অথবা বড় রাজনৈতিক দলগুলোর যেখানে অসম্মতি রয়েছে। জুলাই সনদ যদি সত্যি পরিবর্তনের হাতিয়ার হতে চায়, তবে এর প্রতিটি শব্দ হতে হবে স্বচ্ছ এবং সবার কাছে গ্রহণযোগ্য। জালিয়াতি বা অস্বচ্ছতার কোনো স্থান সেখানে থাকতে পারে না। ১৮০ দিনের এই গণপরিষদ ব্যবস্থা কি আসলেই দেশের কল্যাণে আসবে, নাকি এটি ক্ষমতা হস্তান্তরকে পিছিয়ে দেওয়ার একটি কৌশল মাত্র? এটা কি নতুন কোনো জালিয়াতি বা প্ল্যানের অংশ যার মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে? এগুলো কিন্তু এখন দেখার বিষয়। আর সবথেকে বড় বিষয়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশে কি নতুন করে আবারও সংঘাত শুরু হবে কিনা এই বিষয়টি। কারণ ইতিমধ্যে কিন্তু নির্বাচনের পূর্বে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নানা ধরনের সংঘাত তৈরি হচ্ছে। আবার যে বড় রাজনৈতিক দল মানে আওয়ামী লীগ,
বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনের বাইরে রয়েছে, তারাও কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুঙ্কার দিচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা দিল্লিতে বসে দল পরিচালনা করছেন এবং বিভিন্ন সময় কিন্তু তিনি বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন। এখন নির্বাচনের পূর্বে যদি এই ধরনের অস্থিরতা চলে, তাহলে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত সরকার এসে দ্রুত এই বিষয়গুলো কিন্তু সমঝোতার মাধ্যমে হোক কিংবা সরকারি পদক্ষেপের মাধ্যমে হোক সমাধান করার চেষ্টা করবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বিষয়গুলো সমাধান করতে এখন পর্যন্ত পেরে ওঠেনি। কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হলো না, তখন যে রাজনৈতিক দলটি বিজয়ী হবে, বিশেষ করে বিএনপি যদি বিজয়ী হয়, তাহলে আমি মনে করি তারা ক্ষমতায় বসার জন্য তাদের তৃণমূল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত যারা নেতাকর্মী রয়েছেন বা যারা সংসদে নির্বাচিত হবে, কেউ কিন্তু শান্তিতে বা নীরবে বসে থাকবেন না। তারা কিন্তু তাদের যে অধিকার, সেই অধিকার অর্থাৎ তারা সরকার গঠন করবেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আওয়াজ উঠাতে শুরু করবে। এবং তখন যদি অন্তর্বর্তীকালীন সরকার চাপ প্রয়োগ করে তাদেরকে দমন করার চেষ্টা করে বা তাদেরকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করে, তারা কিন্তু সেই বিষয়টি মানবে না। এর পিছনে একটি বড় কারণ হচ্ছে তারা কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, সেটি কিন্তু তাদেরকে ভীষণভাবে জেঁকে ধরেছে। তারা কিন্তু মাঠে নামবে তাদের অধিকার আদায়ের জন্য। তাদের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে নেতৃবৃন্দ যারাই আছেন সবাই কিন্তু চাইবেন তাদের যে সরকার, যে সংখ্যাগরিষ্ঠতা সেটি বুঝে নিতে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটি না মানে, তাহলে কিন্তু তারা কোনোভাবে ছাড় দিবেন না। অপরদিকে তাদের সাথে যদি আওয়ামী লীগ যুক্ত হয়, অথবা ধরলাম তাদের সাথে কোনো সমঝোতা হলো না, আওয়ামী লীগ তাদের রাজনীতিতে ফেরার জন্য তারা দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলো, তাহলে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে হয়ে যাবে। এবং এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি বড় অশনি সংকেত হয়ে দাঁড়াবে, যেখানে নির্বাচনের পরও একটি দেশ শান্তিপূর্ণ হতে পারছে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এবং নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের আসলে এই বিষয়গুলো জনগণকে নিয়ে চিন্তা করা উচিত। জনগণের বাইরে গিয়ে নিজেদের ইচ্ছায়, সেটা জালিয়াতি হোক কিংবা সেটা কোনো ধরনের মেটিকুলাস প্ল্যানই হোক, এটি বাস্তবায়ন করতে গেলে তার ফলাফল কেমন হবে এই বিষয়টা কিন্তু ভাবা অত্যন্ত জরুরি। কারণ সব জিনিসেরই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং সেই বিপরীত প্রতিক্রিয়া যেন এমন না হয় যার কারণে আমাদের দেশের শান্তি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।